নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। আইসিএসসি পরীক্ষায় মালবাজারের ছেলে স্বপ্নজিৎ বিশ্বাসের নজর কাড়া সাফল্য। রাজ্যে সম্ভাব্য প্রথম ও দেশে সম্ভাব্য তৃতীয় স্থান অর্জন করেছে সে। পিছিয়ে নেই শহর জলপাইগুড়ি শ্রমণ দত্ত। দেশের মধ্যে প্রথম 10-এ থাকার দাবিদার সেও। পানীয় জলের দাবিতে বিক্ষোভ জলপাইগুড়ির রানীনগরে। স্থানীয় ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার অতিরিক্ত ভূগর্ভস্থ জল তোলাকে জল সংকটের জন্য দায়ী করে বাসিন্দারা জমা দিলেন ডেপুটেশন। দশম শ্রেণীর আইসিএসসি পরীক্ষায় ওদলাবাড়ির ডন বস্কোর ছাত্র স্বপ্নজিৎ রাজ্যের মধ্যে সম্ভাব্য প্রথম এবং দেশের মধ্যে সম্ভাব্য তৃতীয় স্থান অর্জন করেছে। দশম শ্রেণীর আইসিএসসি পরীক্ষায় সারা জাগানো ফলাফল করে উত্তীর্ণ হলো ওদলাবাড়ি ডন বস্কো স্কুলের ছাত্র স্বপ্নজিৎ বিশ্বাস। মালবাজারে বাড়ি স্বপ্নজিতের। পরীক্ষায় 99.40% নম্বর পেয়েছে স্বপ্নজিৎ। ডন বস্কো স্কুলের প্রিন্সিপাল ফাদার টিজো থমাসের দাবি অনুযায়ী স্বপ্নজিৎ রাজ্যে সম্ভাব্য প্রথম হওয়ার পাশাপাশি সারা দেশে সম্ভাব্য তৃতীয় স্থান অর্জন করেছে। স্বপ্নজিতের এহেন সাফল্যে তার স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ফাদার ভীষণই খুশির হাওয়া মালবাজার শহরেও। মালবাজার পুরসভার 10 নম্বর ওয়ার্ডে বাড়ি স্বপ্নজিতের। বাবা সুব্রত বিশ্বাস ও মা জয়শ্রী বিশ্বাসের একমাত্র সন্তান স্বপ্নজিৎ। ক্লাস কেজি থেকে আগাগোড়া প্রথম হয়ে এসেছে সে। এদিন পরীক্ষার রেজাল্ট জানার পর স্বপ্নজিৎ বলেন, আমার এই সাফল্যের মূল কৃতিত্ব আমার মা বাবা এবং অবশ্যই আমার স্কুলের শিক্ষকেরা। বাড়িতে মা বাবা তাকে পড়াতেন। স্বপ্নজিৎ বলে, টেক্সট বুকগুলো ভালো করে পড়েছি। একই সাথে ক্লাসের পড়া নিয়মিত ফলো করার পাশাপাশি বোর্ডের বিগত বছরগুলোর প্রশ্নপত্র নাগারে রপ্ত করেছি। পড়াশোনার বাইরে ক্রিকেটেও আগ্রহ রয়েছে তার। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় স্বপ্নজিৎ। আজকে তোমার রেজাল্ট বেরিয়েছে, আইসিএসসি তুমি রাজ্যে প্রথম হয়েছো, কি বলবে তোমার সাফল্যে? খুবই খুশি হয়েছি আর খুবই এক্সাইটেড। আমি তো ভেবেছিলাম 99%, 99.2% এরকম পাবো, তো এখন তো 99.4% পেয়েছি, তো খুবই খুশি আর ভালো লাগছে খুব। পড়াশোনার ক্ষেত্রে কতক্ষণ পড়াশোনা করতে যদি সবাইকে বলো একটু। পড়াশোনা মানে রেগুলার যদি শুরুর থেকে একদম সেশনের শুরুর থেকে রেগুলার পড়াশোনা করা যায় তাহলে শেষের দিকে বেশি চাপ পড়ে না। মানে স্কুল থাকলে জেনারেলি 4 থেকে 5 ঘন্টা বা ছুটির দিনে 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা এরকম করে রেগুলারলি যদি পড়া যায় তাহলে শেষের দিকে গিয়ে কোনো প্রেশার থাকে না আর ভালোভাবে পরীক্ষাগুলো দেওয়া যায়। আগামীতে কি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে এবং কি হতে চাও? আগামীতে তো আমি মেডিকেল নিয়ে পড়ছি আর ডাক্তার হতে চাই। তোমার নাম? আমার নাম স্বপ্নজিৎ বিশ্বাস। কোন স্কুলে পড়াশোনা করতে? আমি ক্লাস ইউকেজি থেকে একদম ক্লাস 10 পর্যন্ত ডন বস্কো স্কুল ওদলাবাড়িতে পড়েছি। অন্যদিকে স্বপ্নজিতের রেজাল্ট দেখে অত্যন্ত খুশি ডন বস্কো স্কুলের প্রিন্সিপাল ফাদার টিজো থমাস। এদিন ফাদার টিজো থমাস বলেন, স্বপ্নজিৎ যে ভালো ফল করবে তা প্রত্যাশিতই ছিল, কিন্তু তাই বলে রাজ্যে সম্ভাব্য প্রথম এবং সারা দেশে সম্ভাব্য তৃতীয় হবে এটা ভাবিনি। স্কুল কর্তৃপক্ষ তার এই সাফল্যে অসম্ভব খুশি। স্বপ্নজিতের পাশাপাশি স্কুলের ফলাফলও এবারে নজর কাড়া। মোট 98 জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছে। 90% উপরে নম্বর পেয়েছে 11 জন, 80% উপর নম্বর পেয়েছে 30 জন, 70% উপর নম্বর পেয়েছে 28 জন এবং 60% উপর নম্বর পেয়েছে 29 জন। এদিন ওদলাবাড়ি ডন বস্কো স্কুলে খুশির হাওয়া। I'm very happy to address the media with regard to the school result ICSE 2024. We have got Swapnajit Vishwas with 99.40, the highest, and the second highest is Utsopol with 94.80, and for the third rank we have got two, Rishika Sharma with 92.40 and Anushka Sutradhar 92.40. With regard to Swapnajit Vishwas, it is nothing unexpected. We were expecting, and he has done it really well for himself and for the school, and we are really proud of him and wish all the best for him as well as for all others. We as school, we have done really well, and I am really grateful to the Almighty as well as all the parents and the students who have done a very good work. स्वप्नजीत वेस्ट बंगाल में फर्स्ट क्या लगता है? I think he may be one of the highest ones in the states. We have not confirmed yet, and I am really proud of him. कितना एग्जाम दिया था यहाँ से इस विषय इस बार? We had pre-board 1, pre-board 2, and we went for the final examination. आपका नाम?
I am Father Tijo for Don Bosco School of the Labari. এবছরের আইসিএসসি পরীক্ষায় নজর কাড়া সাফল্য অর্জন করেছে জলপাইগুড়ির ছেলে। জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়ার শ্রমণ দত্ত 99.2% নম্বর পেয়ে মেধা তালিকায় স্থান করার মতো ফল করেছে। তার মোট প্রাপ্ত নম্বর 496। এর মধ্যে সে ইংরেজিতে 97, বাংলায় 97 ও কম্পিউটার অ্যাপ্লিকেশনে 100 পেয়েছে। এছাড়াও বিজ্ঞান ও কলা বিভাগেও তার নম্বর যথেষ্টই ভালো। শ্রমণের এমন রেজাল্টে অত্যন্ত খুশি পরিবারের সদস্য সহ তার শিক্ষক শিক্ষিকারা। জলপাইগুড়ি হোলি চাইল্ড স্কুলের ছাত্র শ্রমণ বিজ্ঞান বিভাগ নিয়ে আগামীতে পড়াশোনা করে ডক্টর হতে চায়। সে জানায় ভালো ফল হবে আশা করেছিলাম, কিন্তু এতটা ভালো হবে ভাবতে পারিনি। আমার হবি ফুটবল খেলা। মোট 7 জন গৃহ শিক্ষক ছিলেন। দৈনিক 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতাম। বাবা উৎপল দত্ত ও মা শ্বেতা চৌধুরী দুজনেই পেশায় স্কুল শিক্ষক শিক্ষিকা। দশমের টেস্ট পরীক্ষায় শ্রমণ প্রায় 97% নম্বর পেয়েছিল। ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় সে। কথা প্রসঙ্গে শ্রমণের বাবা মা জানালেন খুব ভালো লাগছে এমন ফল করায়। ও সবসময় ডিসিপ্লিন মেনে পড়াশোনা করেছে। কোনো দিন ওর ওপরে জোর করে আমরা কিছু চাপিয়ে দিতাম না। আগামীতে মেডিকেল নিয়েই পড়াশোনা করার ইচ্ছে রয়েছে ওর বলে জানান তারা। আমার নাম শ্রমণ দত্ত। কোন ক্লাসে কি রেজাল্ট হলো এবার? আমি এবার ক্লাস 10 দিয়েছি আইসিএসসি এবং আমার রেজাল্ট হয়েছে আমি 99.2% পেয়েছি আইসিএসসিতে। কোন স্কুল থেকে? আমি হলি চাইল্ডে পড়তাম। কেমন লাগছে এরকম একটা রেজাল্ট? ভালোই লাগছে। কখন এক্সপেক্ট করেছিলে? এরকম রেজাল্ট এক্সপেক্ট করিনি। আমি ভাবছিলাম যে কাছাকাছি হয়তো পেতে পারি এরকম, তো আজকে সকালবেলা দেখলাম, তো আমার খুব ভালো লাগলো আমি এরকম রেজাল্ট পেয়েছি। আমার রেজাল্ট হয়েছে এত সুন্দর। কিসে দেখলে রেজাল্ট পেলে কি করে? আমি হচ্ছে অনলাইনে আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে, সেখানেই আমি হচ্ছে তোমার 11টার সময় আমি দেখতে পেলাম যে আমার রেজাল্ট এরকম হয়েছে। কি কি নম্বর কি রয়েছে? আমার সায়েন্সের যে সাবজেক্টগুলি আছে সেখানে আমার 100 রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস আর বায়োলজিতে। আর কম্পিউটার সায়েন্সে আমার 100 রয়েছে এবং ইংলিশ 1 আর ইংলিশ 2 মিলিয়ে আমার 97, হিস্ট্রি আর জিওগ্রাফি মিলিয়ে 99। এখনও র্যাঙ্কটা বোঝা যাবে যেহেতু এত ভালো একটা রেজাল্ট কি রয়েছে, র্যাঙ্কটা বোঝা সম্ভব? আমার র্যাঙ্কটা তো এখনও বোঝা যাচ্ছে না। আমি 500-এ 496 পেয়েছি। এখন যদি হাইয়েস্ট মার্কসও 499 হয়ে থাকে তাহলে তো আমার 4th হওয়ার কথা। প্রথম কথা তো আমি নিজেকেই সহযোগিতা করেছি, আর তার সাথে মা বাবা তো সবসময় ছিল, গৃহশিক্ষক সবাই ছিল, আর স্কুলের শিক্ষকরাও প্রচণ্ড সহযোগিতা করেছেন। কজন গৃহশিক্ষক ছিলেন? আমার মোট 7 জন গৃহশিক্ষক ছিল। আর বলছি কি করব, মানে আগামীতে কি প্ল্যান রয়েছে? পরে তো আমি হচ্ছে বায়োলজি নিয়ে পড়বো, মানে সায়েন্স নিয়ে পড়বো, আর আমার নিটটা দেওয়ার ইচ্ছা রয়েছে, আমি ডাক্তার হতে চাই। হবি কি? হবি তো ফুটবল খেলা। অবসর সময় কি ফুটবল খেলে? হ্যাঁ, মানে ফুটবল খেলি, আমি একটু রিল্যাক্স করার জন্য মোবাইলটাও দেখতাম মাঝে মাঝে ইউটিউব, আর তার সাথে আমার ফুটবল খেলাটা খুব ভালো লাগে। ডাক্তার হওয়ার ইচ্ছা আমার ছোটোবেলা থেকেই ছিল, কারণ মানে হিউম্যান ওয়েলফেয়ারের জন্যই আমার কাজ করার ইচ্ছা। মানুষকে সেবা দিতে পারবো, সেটাই আমার মানে সব থেকে প্রধান লক্ষ্য। আমার নাম শ্রমণ দত্ত, আর আমি আইসিএসসিতে 99.2% পেয়েছি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি শিল্প সমিতি পাড়া, বসন্তকুঞ্জ। আমার নাম উৎপল দত্ত। আপনি তো পেশায় একজন শিক্ষক। আজকে ছেলের এরকম একটা সাফল্য কি বলবেন? খুবই আনন্দিত, ভাবতে পারিনি এত ভালো রেজাল্ট করবে। তবে ও পরিশ্রম করেছে। কত সময় পড়তো? পড়াশোনা ও ডিসিপ্লিন মেনটেন করে পড়াশোনা করতো। আচ্ছা, ধরুন মোটামুটি সকাল মানে রাত্রি 6টা থেকে 6:30 মধ্যে উঠে পড়তো, আর মোটামুটি 11:30 থেকে 12টা অবধি পড়াশোনা করতো। পড়াশোনা পড়া, খেলার সময় খেলা, এটাও মেনটেন করতো। আগামীর কি রয়েছে চিন্তা ভাবনা, আপনারা কি ভাবছেন? তাকে একটাই স্বপ্ন, মেডিকেল লাইনে যাওয়ার, হয়ে হিউম্যান ওয়েলফেয়ার করা ওর মেইন উদ্দেশ্য। আমার নাম উৎপল দত্ত। আমার নাম শ্বেতা চৌধুরী। কি বলবেন ছেলের এরকম একটা সাফল্য, এরকম একটা রেজাল্ট? ছেলের রেজাল্ট ভালো হবে সেটা তো জানতামই, এতটা ভালো হবে আশা করিনি। মানে খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি আমি। কিভাবে ছেলেকে সহযোগিতা করতেন আপনি? আপনি তো একজন শিক্ষিকা। হ্যাঁ, ছেলেকে আমি একটা সাবজেক্ট পুরোটাই মানে পড়াই আর কি, বায়োলজিটা নিজেই পড়াই এবং 11-12ও পড়াবো, এরকমই ইচ্ছা আছে আর কি। আর ক্লাস 8 অবধি ওর পুরোটাই আমিই দেখতাম। 9 থেকেই মোটামুটি ওকে ছেড়ে দিয়েছি আর কি টিচারদের ওপর, কারণ মানে স্পুন ফিড করিয়ে তো লাভ নেই, ওই জন্য নিজে থেকে শিখতে হবে, নিজে থেকে লিখতে হবে, এই
ক্ষমতাগুলো যেন ওর মধ্যে তৈরি হয়, ওই জন্য অন্যান্য সাবজেক্টগুলো আমি দেখতাম না, শুধু বায়োলজিটা দেখতাম। আর বাকি সাবজেক্টগুলো পুরোটাই কিন্তু মানে যে টিচারদের কাছে ও পড়ে তাদের জন্যই এই রেজাল্টটাও পেয়েছে, মানে হয়েছে আর কি ওর রেজাল্ট। ওর আগামীতে কি ভাবছেন ওকে নিয়ে? ওর কি ইচ্ছে রয়েছে? ওর উপর তো কোনোটাই আমরা জোর করে চাপিয়ে দিইনি, ওর ইচ্ছে নিজে থেকেই ডাক্তার হওয়ার। আর একটাই ওকে আমি কথা বলি, সেটা হচ্ছে ওর দিদা আর কি, আমার মা, খুব ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল মায়ের, কিন্তু মানে হতে পারেনি। যাই হোক, সেই সময় মহিলাদের এত সুবিধা দেওয়া হতো না, খুব অল্প বয়সী আমার মায়ের বিয়ে হয়, ওই জন্য ওকে ছোটোবেলার থেকে আমি বলি যে তোর দিদার তো ইচ্ছা ছিল, যে হতে পারেনি, সেই ইচ্ছাটা তুই পূরণ করিস। স্কুলে কি রেজাল্ট হতো বরাবরই ফার্স্ট হতো ক্লাস 1 থেকেই, মানে যতটুকু জানি আর কি টিচারদের মাধ্যমে। আর বড় ক্লাসগুলোতে তো জানতেই পেরেছি, বোর্ডে লিখে দেওয়া হতো ফার্স্ট সেকেন্ড থার্ড। ছোটোগুলোতেও মানে ও ফার্স্টই হতো, মানে টিচারদের কাছ থেকে যা জানা ও ফার্স্ট হতো। ডেঙ্গি রুখতে সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এদিন জেলার 4টি পুরসভা যথা জলপাইগুড়ি, মালবাজার, ময়নাগুড়ি ও ধূপগুড়ি পুর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়। জেলা স্বাস্থ্য দপ্তর ডেঙ্গি ও ম্যালেরিয়া রুখতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে বলে দাবি। জলপাইগুড়িতে মশাবাহিত বিভিন্ন রোগের সংক্রমণ লক্ষ্য করা যায়। এবছর জেলার বিভিন্ন পুর এলাকায় এখনো পর্যন্ত 7 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে 4 জন রয়েছেন শিলিগুড়ি কর্পোরেশন এলাকায়, বাকি 3 জন হলেন জলপাইগুড়ি, ময়নাগুড়ি ও ধূপগুড়ি পুরসভা এলাকার। জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল বলেন, ডেঙ্গি রুখতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে, স্প্রে করা হচ্ছে, সচেতন করা হচ্ছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, ওই এলাকা ডেঙ্গি প্রবণ, এই কারণে ডেঙ্গি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হলো বৈঠকের মধ্য দিয়ে। মিউনিসিপ্যালিটি এবং আমাদের যে কর্পোরেশন আছে তাদের নিয়ে মিটিং ছিল, বিশেষ করে হচ্ছে ভিভিডি ভেক্টরবর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের উপরে। কারণ যেহেতু আমাদের এখন প্রি মনসুন সিজন, এরপরে মনসুন শুরু হবে এবং এটা হচ্ছে মানে যেহেতু ডেঙ্গু প্রবণ এলাকা, সেই জন্যই আমাদের একটা যাতে আমরা কাজ করছি, এটা কন্টিনিউটি যাতে থাকে, তারই হচ্ছে। দেখো, এবছরে এফেক্টেড এ পর্যন্ত 7খানা কেস আছে, তার মধ্যে কর্পোরেশনে হচ্ছে 4টে, শিলিগুড়ি মানে মিউনিসিপ্যাল কর্পোরেশনে, আর 3টে মিউনিসিপ্যালিটিতে 3টে আছে, মাল এক্সেপ্ট মাল একটা করে সব। তাহলে ময়নাগুড়ি, জলপাইগুড়ি আর ধূপগুড়ি একটা করে। আর সমস্ত কাজের উপর জোর দেওয়া হয়েছে, রিভার সার্ভে থেকে শুরু করে তোমার এই কী বলে ড্রেন, তারপরে হচ্ছে স্ক্র্যাপ মেটেরিয়াল, এগুলো রেগুলার বেসিসে হচ্ছে তোলা হচ্ছে এবং এটা যাতে কন্টিনিউটি সবসময় থাকে। আর আজকে 3টে পুরসভা নিয়ে আজকে ডিএম ম্যাডাম আমাদের আজকে বসেছিলেন। ডেঙ্গুর আগাম সতর্কতামূলক একটা ব্যবস্থা নেওয়ার একটা উদ্যোগ আমাদের ইতিমধ্যেই চলছে শহরে, সেগুলো তিনি নানান খোঁজখবর রাখলেন, কিভাবে আমরা বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি ডেঙ্গু ক্ষেত্রে, ড্রেন ক্লিনিং থেকে শুরু করে স্প্রে থেকে শুরু করে, এবং বিভিন্ন ধরনের আমরা কি করে আবর্জনা যাতে কোথাও না জমে থাকে, কিভাবে আমরা অ্যাক্টিভিটিসগুলো আরও এগিয়ে নিয়ে যাব, এই ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তিনি আজকে আমাদের নিয়ে বসেছেন। ম্যালেরিয়া নিয়ে কোনো কিছু আলোচনা? ম্যালেরিয়া নিয়েও হলো যে যাতে না ছড়ায় তার জন্য আমাদের কি পদক্ষেপ নিতে হবে, আগাম আরও কি সতর্কতামূলক কি ব্যবস্থা আমরা আরও ঝাঁপিয়ে পড়ব, যাতে আমরা মুক্ত থাকি এই সিজনাল এইসব রোগগুলোর থেকে, সেগুলো নিয়ে বিস্তারিত উনি বললেন। পানীয় জলের দাবিকে ঘিরে বিক্ষোভ জলপাইগুড়ি বেলাগোপা গ্রাম পঞ্চায়েতের রানীনগরে। গ্রামবাসীদের ডেপুটেশন জমা পড়ল ঠান্ডা পানীয় কোম্পানিতে। এই সমস্যার কথা স্বীকার করে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলেন প্রধান। মেঘলা আকাশের সাথে ঝোড়ো হাওয়া থাকলেও বৃষ্টির দেখা নেই জলপাইগুড়িতেই, আর যার ফলে জলপাইগুড়ি জেলার একাধিক জায়গায় দেখা গিয়েছে তীব্র জলসংকট। ঠিক তেমনই সদর ব্লকের বেলাগোপা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা ভুগছেন পানীয় জলের সমস্যায়। তবে প্রাকৃতিক কারণে নয়, বাসিন্দাদের অনুমান বেলাগোপার রানীনগর শিল্প তালুকে একাধিক ঠান্ডা পানীয় কোম্পানি থাকার দরুন এই সমস্যা সৃষ্টি হয়েছে। তাদের দাবি, একাধিক কোম্পানির প্রোডাক্ট তৈরিতে ভূগর্ভস্তরের প্রচুর নিচ থেকে প্রচুর জল তোলা হচ্ছে, আর যার ফলে বেলাগোপা গ্রাম পঞ্চায়েতের রানীনগর, চেওড়াপাড়া, বামনপাড়ার মতো একাধিক গ্রামের কুয়োর অবস্থা কাঠকয়লা।
সোমবার তাই রানীনগর পানীয় কোম্পানির সামনে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামের বাসিন্দারা। দাবি একটাই, পানীয় জলের ব্যবস্থা করতে হবে। এই মর্মে কোম্পানি একটি ডেপুটেশন দিয়েছেন বলেও গ্রামবাসীদের দাবি। এদিকে সমস্যার বিষয়টি স্বীকার করে নেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানও। তিনিও প্রতিবাদে সামিল হয়েছেন। তার বক্তব্য, এই পানীয় কোম্পানির জন্য জলের সমস্যা সৃষ্টি হয়েছে। তবে তিনি এই বিষয়ে জেলা শাসক এবং পানীয় কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। এখন দেখার আদেও জলের সমস্যার সমাধান হয় কিনা। আমাদের যে রানীনগর ইন্ডাস্ট্রিয়াল এখানে কোম্পানি রয়েছে, আমরা তাদের কাছে আমাদের গ্রামের যে সমস্যা, আমাদের যে জলের সংকট, যে সমস্ত পরিবারের মা বোনেরা আজকে আমরা স্নান করার জল নেই, খাবার জল নেই, বাড়ি বাড়ির থেকে আমরা ড্রামে করে যেই পেট্রোল পাম্প থেকে জল নিয়ে যাচ্ছি, একমাত্র এই বছরই 2024 সালে সর্বপ্রথম জলের সংকট এই চারদিকে এলাকার বাসীরা আমরা ভুক্তভোগী। তাই আমরা আজকে সকলে গ্রামবাসীরা এখানে জমায়েত হয়েছি এই মুন বিভারেজ এবং মাজা কোম্পানি প্ল্যান্টের গেটের সামনে। আমাদের যে দাবিগুলো, আমাদের চারিপাশে যে কুয়োতে জল নেই, নলকূপে জল নেই, গ্রামের রাস্তাঘাটে জলের সংকট। বলছি দিদি, জলের এই যে কি মানে কোনো সমস্যা আছে? জলের তো সমস্যা আছে, মানে আমাদের তো কুয়ার জল একদমই নেই, একদম নিচে। আর এমনিতেও বৃষ্টি নেই, তার জন্য তো একদমই জল নেই। তো সবার মুখে শোনা যায় যে কোম্পানিগুলোর জন্যই জল নেই আর কি। তো এই যে এখানে কি ঠান্ডা পানীয়র কোম্পানি সব ঠান্ডা জলের? হ্যাঁ, কোকোকোলা কোম্পানি, মাজা কোম্পানি, দুটো কোম্পানি। জল আছে এখানে, জলের ড্রপসের? এখানে রানীনগরের ভিতরে জলের কারখানা আছে শুনলাম। মানে তাহলে কি এই কারখানাগুলোর জন্যই কি জলের বিশেষ করে সমস্যা হচ্ছে মনে হয়? সেটা তো সবার মুখে শোনা যায়, আমিও ওটাই জানি যে ওগুলোর জন্য, কোম্পানিগুলোর জন্যই জল মানে কম। তো সমস্যা আপনাদের হচ্ছে? সমস্যা তো হয়ই, আমাদের জল একদমই নেই। কি চাচ্ছেন, এই সমস্যার সমাধান চাচ্ছেন? সমস্যা তো সমাধান সবাই চাইবে, আমরাও চাইবো। আপনারা কত মানুষ জমায়েত হয়েছেন, কারা কোন এলাকার কি সমস্যা নিয়ে এসছেন? আমরা আজকে এখানে প্রায় জমায়েত হয়েছি 250-র মতো লোক। আমরা টোটালি বেলাকোপা জিপির এবং গ্রামবাসী যারা রয়েছে প্রত্যেকে আমরা এখানে উপস্থিত হয়েছি। কোন কোন গ্রাম আমাদের এখানে এফেক্টেড? মোটামুটি পার্শ্ববর্তী যেগুলো গ্রাম আছে, বামনপাড়া, মোটামুটি মহন্তপাড়া, গোলগুমটি, বক্সিপাড়া, আরও অনেক পাড়া রয়েছে, রানীনগর পুরো পেয়েছে। এবং আশেপাশেও কি সমস্যা, কতদিন থেকে সমস্যা হচ্ছে এটা দেখা যাচ্ছে। এবার 2024 সালেই এটা বেশি সমস্যা দেখা যাচ্ছে। জল একদমই নেই বাড়িতে লোকের, মানে জলের সংকট প্রচণ্ড। এবং যেহেতু এখানে কোম্পানিগুলো হয়েছে, এবার আমরা তো কোম্পানির বিপক্ষে না, আমরাও চাই কোম্পানি আমাদের লোকজন কাজ করুক। কথা হচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এরা যে হারে জলটা 1000 ফুট নিচ থেকে তুলছে, তাতে আমাদের পানীয় জলের প্রচণ্ড সমস্যা। এবং আমরা তার জন্য আজকে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি এদেরকে, যে আমাদের তার জন্য জলের ব্যবস্থার জন্য তাদের যদি কী ব্যবস্থা করবে আমাদের পানীয় জলের জন্য, তাদের আমরা একটা গণতান্ত্রিকভাবে আমরা তাদেরকে একটা ডেপুটেশন জমা করলাম। কি কারণে মনে হচ্ছে এদেরকে দোষারোপ করছেন কেন? জলের অভাব তো এরা প্রচুর পরিমাণে জলটা নিচ থেকে তুলছে এবং সেই জলটা তারা, আমরা প্রত্যেকে যেহেতু জানি এটা পানীয় কোম্পানি কোকোকোলা এবং মাজা প্ল্যান, এরা প্রচুর জল তুলে, যেমন ড্রপস রয়েছে, এরা এই জলটাকে ব্যবহার করে আমাদের জলের সংকটটা হচ্ছে। এবং পাশাপাশি আরেকটা প্রবলেম রয়েছে, এরা যে প্রোডাকশনটা করছে, এদের যে দূষিত জল, সেই জলটা এরা নদীর মধ্যে ফেলছে এবং সেটাও একটা নদী দূষিত হচ্ছে। এবং সেই নদীতে মানুষ স্নান করতে পারছে না, গরু জল খেতে পারছে না, এবং জলে নামলে পরে লোকের নানা ধরনের রোগ মানে হচ্ছে। তা এই ইসের থেকে আমরা বিরতি চাই, এর জন্য আমাদের একটা গণডেপুটেশন আমরা সবাই মিলে আজকে জমা করব। আপনার নাম? আমার নাম সুজিত সরকার, আমি বেলাকোপা জিপিতেই। আজকে গ্রামবাসী এলাকা সব বুথ থেকে লোক আসছে। আজকে একটাই কারণ, আমাদের জলের সমস্যাটা। এখনো 1000 ফিট ভিতরে যে জল তুলতেছে এরা, এলাকার জল পাচ্ছে না, চান করার জল পাচ্ছে না, খাওয়ার জল পাচ্ছে না। হ্যাঁ, অনেক ভিতর থেকে জল ওরা এই কোকোকোলা হওয়াতে আমাদের খুব ক্ষতি হচ্ছে। এবং সামনে একটা নদী আছে, ওইখানে লোকজন চান করতো এবং গরু বাছুর জল খাইতো। হ্যাঁ, মানুষ সব সময় নদীতে কাপড় টাপড় ধুইতো। সেই নদীতে এমন নোংরা হয়েছে, মানে পুরা নামলে পুরা চুলকানি হয়ে যাচ্ছে, গরু বাছুর তো জলেই খাচ্ছে না। তার জন্য আমরা একটাই দাবি, আমাদের এলাকা জলের সমস্যাটার জন্য আপনারা দেখুন। ওরা 3 দিন টাইম নিয়েছে, যাতে আমরা অডিট চলতেছে, 3 দিন পরে আপনাদেরকে জানাচ্ছি। যদি আমাদের একটাই কথা, যে এলাকা জল যাতে আমাদের পানীয় জলের ব্যবস্থা করে দাও, কোকোকোলা, অসুবিধা নাই, এটাই চাচ্ছি আর কি। আর দূষণ যে জলটা, এটা যাতে পরিষ্কার করে দাও।
এটাই আমাদের ডিমান্ড। কোকা-কোলা কোম্পানি না আরো কিছু আরো কোম্পানি আছে, আমরা প্রত্যেকটাতেই করতেছি। এখানে কি অনেকগুলো কোম্পানি জল সব, হ্যাঁ, তারপরে জল এইটাতে শুধু না, কোকা-কোলা আছে, এখানে জলের ফ্যাক্টরি আছে, ড্রপস আছে, হ্যাঁ, জলটা অনেক লেয়ারটা অনেক নিচে চলে গেছে। লোকের খুব জলের খাওয়ার জল, চান করার জল অভাবে আজকে কিন্তু মোটামুটি আন্দোলনটা আজকে আছে আর কি। কোন কোন গ্রাম, আশেপাশে কতগুলো গ্রাম? হ্যাঁ, অনেকগুলা গ্রামে আছে, 29টা বুথের থেকে 2-3 জন করে ডাকা হয়েছে, সবাই আছে 2-3 জন করে। পরবর্তীতে একই অবস্থা সব। এর পরবর্তী যদি না হয়, সুধার না হয়, তাহলে আমরা ধর্ণা মঞ্চে যেতে বাধ্য হবো আর কি। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে প্রধান হেমব্রম, রায়পুর চা বাগান পাতকাটা জিপি প্রধান ছিলাম, এখন বউ প্রধান, আমি এস প্রধান আর কি। কথায় কথায় কৃষ্ণ কথা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। প্রভু জগৎবন্ধু সুন্দরের বার্ষিক অনুষ্ঠান রবিবার রাতে অনুষ্ঠিত হলো যোগমায়া কালীবাড়িতে। এই অনুষ্ঠানে ভক্তবৃন্দরা ভগবত পাঠ থেকে প্রভুর বিভিন্ন বাণী নিয়ে আলোচনা করেন। জলপাইগুড়ি যোগমায়া কালীবাড়িতে এই দিনের অনুষ্ঠানে ভক্তবৃন্দের সমাগম অসংখ্য ছিল। জীবনে কি কি আদর্শ নীতি মেনে চলতে হয় সেই সব যেমন আলোচনা হয়, এই ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি প্রভুর বিভিন্ন বাণী নিয়েও আলোচনা হয়। জলপাইগুড়িতে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান হওয়ায় খুশি প্রকাশ করেছেন অনেক ভক্তরাই। কি প্রোগ্রাম হচ্ছে আজকে? আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দরের বাৎসরিক অনুষ্ঠান, তার প্রচারের জন্য আমরা এই একটা অনুষ্ঠান আয়োজন করেছি। কি হচ্ছে মূলত এখানে? ভাগবত পাঠ হচ্ছে। উনি ডক্টর মহানন্দ ব্রহ্মচারীর শিষ্য স্বনামধন্য উপাসক বন্ধু ব্রহ্মচারী। উনি ভাগবত পাঠ করছেন, উনি কথায় কথায় কৃষ্ণ কথা এই আলোচনা হবে। আমাদের প্রভু জগৎবন্ধু সুন্দরের মানে প্রচারের জন্যই আমরা এই অনুষ্ঠানটা করছি। লোকের সমাগম, ভক্ত কেমন দেখছেন? কত ভিড়? ভক্ত ভালো হয়েছে, গতকালও ভালো হয়েছিল, আজকেও ভালো হয়েছে। আজকে কি সমাপ্তি? হ্যাঁ, আজকে সমাপ্তি। হ্যাঁ, খুবই আমরা খুশি এই অনুষ্ঠান করাতে। আমরা সবাই ওনার শিষ্য। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। সকাল থেকেই মেঘলা আকাশ, আর এই মেঘলা আকাশে শীতল বাতাস উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ির বিভিন্ন জায়গায়। সপ্তাহের শুরুর দিন থেকেই আকাশের সুন্দর দৃশ্য দেখা গেল জলপাইগুড়িতে। সকাল থেকেই রোদের দমক থেকে মুক্তি পেয়েছে সাধারণ মানুষ। এদিন সকাল থেকেই ঠান্ডা হাওয়া অনুভব করেছিলেন পথ চলতি মানুষ। ঠান্ডা হাওয়ার জন্য প্রকৃতির পরিবেশ অনেকটাই ঠান্ডা হয়েছিল আজ সকালে। এখন অনেক মানুষই গরম থেকে বাঁচতে পাহাড়ি অঞ্চলে গিয়ে কিছুটা ঠান্ডা পরিবেশ অনুভব করেন, কিন্তু আজ সকাল থেকেই সেই ঠান্ডার পরিবেশ অনুভূত হয়েছিল গোটা জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। কি ভেবেছিলেন যে এই ওয়েদারটা পাবেন? না, ভাবি নাই। কেমন লাগছে আজকে? হ্যাঁ, আজকে আরো ভালো লাগতেছে। ওকে, আজকে অন্য দিনের থেকে আজকে অনেকটা ভালো লাগতেছে। কেন? ওই যে ঠান্ডা ওয়েদার আছে, অন্যদিকে তো বৃষ্টি হচ্ছে, ওই জন্য ঠান্ডা ওয়েদারটা আসতেছে। হ্যাঁ, সেটার থেকে মুক্তি পাওয়া গেছে। কিসের থেকে মুক্তি পেলেন? ওই অন্যদিকে বৃষ্টি হচ্ছে যে ওই ঠান্ডা হাওয়াটা আসতেছে। গরমের থেকে মুক্তি পেলেন? গরমের থেকে মুক্তি পেলাম। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির টাউন স্টেশনের 8 জন সদস্যকে বিনা নোটিশে কাজ থেকে বসিয়ে দেওয়ার প্রতিবাদে লড়াইয়ে সামিল হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটি। ছাঁটাই হওয়া শ্রমিকদের বক্তব্য ছিল, এই সাবস্টেশন তৈরি হওয়ার সময় থেকেই তারা এখানে কাজে নিযুক্ত। তারা টাউন সাবস্টেশনের জন্য কাজে নিযুক্ত, কিন্তু এই সাবস্টেশনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কোনো রকম আইনি পথে না গিয়ে
সম্পূর্ণ বেআইনিভাবে তাদেরকে এক সাবস্টেশন থেকে আরেক সাবস্টেশনে পাঠিয়ে দিতে চাইছে। শ্রমিকদের অভিযোগ ছিল যদি সেখানে কাজ করতে গিয়ে তাদের কোনো সমস্যা হয় তখন তারা সব রকম আইনি সুযোগ থেকে বঞ্চিত হবেন। তাদের আরও অভিযোগ ছিল যে কোনো রকম লিখিত নির্দেশ না দিয়ে তাদের কাজে বসিয়ে দিয়েছে এবং লিখিত নির্দেশ না দিয়েই তাদের অন্যত্র পাঠিয়ে দিতে চাইছে। এক সাবস্টেশনের কর্মীদের অন্যত্র পাঠিয়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি। তারা কোনোভাবেই অন্যায় বদলি মেনে নেবে না। সোমবার ডিভিশনাল ম্যানেজার সংগঠনের বক্তব্য শোনার জন্য এক বৈঠকে বসেন। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় এই বদলি যে বেআইনি এবং কন্ট্রাক্টর ইচ্ছা করলেই কাউকে বসিয়ে দিতে পারেন না এবং কারণ ছাড়া কারোর বেতন কাটা যায় না তা বোঝাতে সক্ষম হয় বলে দাবি করেন। এই বেআইনি বদলি রোধ করতে হবে বলে ডিভিশনাল ম্যানেজার সংগঠনকে আশ্বাস দেন এবং তাদের যে সমস্যা তা সমাধান করারও আশ্বাস দেন। আজকে ডিভিশনাল ম্যানেজার আমাদের ডেকেছিলেন আলোচনা করবার জন্য। আমরা আলোচনা করেছি, তাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি ঠিকাদার যে কাজটা করেছে সেটা সম্পূর্ণ আইন বিরোধী কাজ এবং এইভাবে কাউকে বাদ দেওয়া যায় না এবং নির্দিষ্ট যে বেতন সে বেতন ওদেরকে দেওয়া হচ্ছে না। কাজের যে ঘন্টা কোনো রকম কাজের ঘন্টা মানা হচ্ছে না। 45টা হাজিরার কাজ করে 26টা হাজিরা পাচ্ছে। এই ধরনের অমানবিক আচরণ একটা সরকার অধিকৃত সংস্থার কাছ থেকে হবে, এই দাসত্ব, এটা আমরা কখনো মানতে পারি না। এবং ডিভিশনাল ম্যানেজার আমাদের প্রতিটা কথার সঙ্গে তারা ঐক্যমত্য হয়েছেন। তিনি বলেছেন যে এইভাবে কাউকে বাদ দেওয়া যায় না এবং যেভাবে মজুরি দেওয়া হচ্ছে সেটাও ঠিক নয় এবং এটা ঠিক করার চেষ্টা করবেন এবং এদেরকে কাজে যোগদান যাতে হয় সেটার ব্যবস্থা তিনি দেখবেন। আমরা ওনার সঙ্গে আলোচনা করে আশ্বস্ত হচ্ছি এবং ওরা কাজ করতে যাবে। তারপরেও যদি ওদেরকে কাজ করতে না দেওয়া হয়, বাধা দেওয়া হয়, তাহলে তার পরবর্তী পদক্ষেপ জানার সংগঠন যেভাবে করার তাতে সংগঠন করবে। বাঁশ হাতে গ্রাম প্রদক্ষিণ পুরুষদের, পেছনে নৃত্যরত মহিলারা। এই দেখতে ভিড় জমে গেল নিমেষের মধ্যেই। জলপাইগুড়িতে এইভাবেই পালিত হলো ক্রান্তি ব্লকের ঐতিহ্যবাহী মদন কামের পুজো। রীতিনীতি আচার সহ সুসজ্জিত বাঁশ হাতে ঐতিহ্যবাহী মদন কামের পুজোতে মাতল জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের বাসিন্দারা। মূলত এলাকাবাসীদের মনস্কামনা পূরণ হলেই এই পুজো তারা করে থাকেন এবং জমির ফসল থেকে শুরু করে উত্তরে বৃষ্টির দেখা নেই। মেঘলা আকাশ হওয়ার কারণে এই পুজো শুরু করেছেন তারা। কোথাও আবার এই পুজোকে গ্রাম্য দেবতার পুজো বলা হয়। গ্রামের মহিলা একত্রিত হয়ে বাঁশ গাছের ওপরে বিভিন্ন রঙের পতাকা লাগিয়ে সেই পতাকাকে পুজো করার মধ্য দিয়ে শুরু হয় মদন কামের পুজো বা গ্রাম পুজো। নাচ গানের মধ্য দিয়ে সুসজ্জিত বাঁশ নিয়ে গ্রাম পরিদর্শনে বার হয়। সঙ্গে থাকে রাজবংশী সম্প্রদায়ের বিশেষ সানাই এবং ঢাক, যার তালে কোমর দোলায় 8 থেকে 80। গোটা গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে এই পুজোতে মেতে উঠেছে। যার মনস্কামনা পূরণ হয় তারাই করে পুজো। পুজো দেওয়ার পরে সারাদিন হাটে এবং গ্রামের বাড়ি বাড়ি ঘুরে বাঁশ খেলা দেখানো হয়। জলপাইগুড়ি জেলার গবেষক উমেশ শর্মা জানিয়েছেন, মদন দেবের পুজো মূলত ডুয়ার্স ও কোচবিহার জেলায় হয়ে থাকে। বাঁশগুলিকে প্রথমে সাজিয়ে তোলা হয়, এরপর সন্তান কামনায় পুজো করা হয়। পুজোর পর বাঁশ নিয়ে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ঘুরে ঘুরে খেলা দেখানো হয়। আজও রাজবংশী সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট প্রভাব রয়েছে এই বিশেষ পুজোর, যে কারণে আজও উত্তরের এই দুই জেলায় বেঁচে আছে রাজবংশী সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্য। গ্রাম পুজো কেন করা হয় পুজো? এই পুজো যার যার মানসিক থাকে তারা তারা করে। আর এমনিতে বাৎসরিকে প্রত্যেক বছর একটা সম্পূর্ণ গ্রাম জুড়ে একটা পুজো হয়। বৃষ্টি বাদল বা চাষাবাদের জন্য এটা হচ্ছে এটার জন্য হয়, আবার যা যা মানত থাকে। কিসের জন্য? এটা হচ্ছে গ্রামের সবাই মিলে করে, বাৎসরিক একটা পুজো থাকে। আর যার যার হলো মানত থাকে তারা তারা বিয়ের আগে মানতটা পূরণ করে দেয়। আমি তো এখানে নতুন আসছি, এখানে আমি আসার পরেই তো এটা নিয়ে আমার হচ্ছে 4 বছর আমার রানিং চলছে, আমি এই পুজোটা দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুভ কাজের আগে এই হ্যাঁ, তারপরে বাড়ির কাজ শুরু হবে। যেমন বিয়ে উপলক্ষে হচ্ছে তো এটা, এই পুজো না হলে বিয়ে হতে পারবে না। আমার নাম রত্না বিশ্বাস। দিনবেলা এটা কোন জায়গা? এটা মৌলানি রেলগেট। এই যে পূজাটা হচ্ছে এটাকে কি পূজা বলা হয়? ওই তো সন্ন্যাসী গ্রাম পূজা। এই পূজাটা কেন করা হয়? এই তো ওইটার জন্য তো মানুষ আছে, যে বাচ্চা বাড়ির বড় ভক্ত কি পাগলের মতন হয়েছিল, তো ওই তো মানুষ করছিল। এছাড়া কি গ্রামের মঙ্গলের জন্য করা? হ্যাঁ, সবার মঙ্গল, তাতে ফসল ভালো হোক,
আবহাওয়া ভালো থাকে সব দিকে। আপনি কতদিন ধরে এটা দেখে আসছেন এরকম? কতদিন, যতদিন থেকে আমরা দেই তো বাড়ি, বছর বছর দেই। ছোটোর থেকে এখনো এটা হয়? হ্যাঁ। এটা কোন মাসে হয় মূলত? এটা যে মাসে তোমরা মানুষ মন চলে সেই মাসে খালি ওই আশ্বিন কার্তিকটা ভাদর মাস এগুলো বাদ দিয়া এইগুলো সব মাসে গ্রাম সন্ন্যাসী পুজো। হ্যাঁ। ভারত খ্যাত ঐতিহ্য সম্পন্ন 350 বছরের জ্যোতিষ পরিবারের সুযোগ্য উত্তরাধিকার শ্রী দেবাচার্য জ্যোতিষ সম্রাট সম্মানে খ্যাতির সাম্রাজ্যে বিরাজ করছেন। তার রত্ন নির্বাচনের ক্ষেত্রে তীক্ষ্ণ বোধ তাকে অনেক বেশি জনপ্রিয় করে তুলেছে, আর তিনি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিশ্বাসের পথ ধরে। শ্রী দেবাচার্য নিয়মিতভাবে রাশিফল লিখছেন উত্তরবঙ্গ সংবাদের পাতায়। 12 বছর ধরে জলপাইগুড়ির মানুষের সাথে অভিজ্ঞতার ভিত্তিতে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে চলেছেন ভাগ্য গণনার নিরিখে। এছাড়াও নিয়মিতভাবে বসছেন ধূপগুড়িতে। জলপাইগুড়ি শহরে জেলা প্রীতমে প্রতি মাসেই বসে থাকেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। মে মাসের 5, 6, 7 ও 8 তারিখে অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার ও বুধবার হোটেল জেলা প্রীতমে বসছেন শ্রী দেবাচার্য। সময় সকাল 11টা থেকে রাত 8টা। আগ্রহী মানুষেরা তার সাথে দেখা করতে চাইলে SMS এর মাধ্যমে নিজের নাম ও ঠিকানা লিখে পাঠিয়ে যোগাযোগ করুন এই নম্বরে 9434317391 এবং 9163667741। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আজকে দুটি কথা বলবো। প্রথমত শিশুদের সম্পর্কে। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনোসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব শুরুতেই যদি কুগ্রহগুলোকে প্রতিকার করা যায় তাহলে এই অশুভ গ্রহগুলো থেকে মুক্ত হয়ে সুস্থ জীবনের পথে সে যেতে পারে। অতএব আমি মনে করি শিশুদের ক্ষেত্রে 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা। তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আর দ্বিতীয়টা আমি বলবো বিবাহ সংক্রান্ত বিষয়। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। এবার নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। দক্ষিণবঙ্গে গরমের হাত থেকে বাঁচতে উত্তরবঙ্গের পাহাড়ে আশ্রয় নিচ্ছেন পর্যটকেরা। এখানে এসে তাদের রীতিমতো হালকা গরম জামা পরতে হচ্ছে, মাঝে মধ্যে স্নান করছেন পাহাড়ি ঝর্ণাতেও। গত কয়েকদিন যাবৎ কলকাতা সহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত গরম, 40 থেকে 45 ডিগ্রির ওপরে তাপমাত্রা ঘোরাফেরা করছে দক্ষিণবঙ্গে। এই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ, তাই ঠান্ডার খোঁজে পর্যটকদের ভিড় বাড়ছে পাহাড়ি এলাকায়। একই রকম ছবি দেখা গেল কালিম্পং জেলার গরুবাথান ব্লকের বিভিন্ন এলাকায়। রবিবারের পর সোমবারেও ডুয়ার্সের তাপমাত্রা অনেকটাই কমেছে।
তবে সবথেকে তাপমাত্রা কমেছে পাহাড়ি এলাকায়, বিশেষ করে গরুবাথান, লাভা, লোলেগাঁও, ঝান্ডি সহ বিভিন্ন এলাকায়। বর্তমানে এইসব এলাকায় পর্যটকদের আনাগোনা বাড়ছে। দিনের বেলায় সামান্য তাপমাত্রা থাকলেও রাতের বেলায় তাপমাত্রা একদম নিচে নেমে যায়, যার ফলে এই সময় পাহাড়ি এলাকায় দিনের পাশাপাশি রাতেও হালকা গরম জামাকাপড় পরতে হচ্ছে পর্যটকদের। আর এই পরিবেশে ভীষণ খুশি পর্যটকেরা। দিনের বেলার পাশাপাশি রাতের দিকেও পাহাড়ের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে পর্যটকেরা। দিনের বেলায় পর্যটকদের পাহাড়ি ঝর্ণায় স্নান করতেও দেখা যাচ্ছে। পাহাড়ি এই এলাকায় মাঝে মধ্যে আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যায়। কখনো হালকা রোদ, আবার কখনো ঘন মেঘ এবং কুয়াশায় ঢেকে যাচ্ছে পাহাড়ি এলাকা। পাহাড়ের উঁচু এলাকা থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকেও। পর্যটকদের বক্তব্য, মনে হয় গরমের কটা দিন এসব এলাকাতেই থেকে যায়। এখানে থেকে বোঝার উপায় নেই যে সমতলে এত গরম। পাহাড়ি এলাকায় পর্যটকদের আনাগোনা বাড়ায় খুশি পর্যটন ব্যবসার সাথে জড়িত হোমস্টে মালিকেরা। গত কয়েকদিন যাবৎ প্রচন্ড গরম ছিল ডুয়ার্সে, তবে রবিবার থেকে গরম অনেকটাই কমেছে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। আর সেই কারণে পর্যটকেরা পাহাড়ের পাশাপাশি ডুয়ার্স এলাকাতে ঘুরে বেড়াচ্ছে। তাই গরমের হাত থেকে একটু স্বস্তি পেতে আসতেই হবে পাহাড়ের এই সব জায়গায়। নমস্কার, আমরা লাভা লোলেগাঁও হয়ে এখানে আসছি ঝান্ডিতে ইস্টিকুটু হোমস্টে। কলকাতা এবং কলকাতার আশেপাশে যেরকম বিভিন্ন গরম, এত গরমের জন্য তো মানুষ পাহাড়েই আসে। তা আমরা একটু পাহাড়ে কদিন একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আসলাম। তো কালকে আমরা এসেছিলাম, তো কালকে আমরা এখানে পাহাড়ি ঝর্ণায় স্নান করলাম। স্নান টান সেরে এখানে সারাদিন থাকলাম, ঘুরলাম। খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর ভিউ পয়েন্ট। এখন তো মেঘলা হয়ে রয়েছে, কিন্তু এখান থেকে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন, একদম ক্লিয়ার আকাশ আছে। কিন্তু আজকে ওয়েদারটা একটু আছে, খুব সুন্দর জায়গা। সবাই আসুন, এখানে থাকুন। ইনাদের আতিথেয়তাও খুব ভালো, এবং এই যে মানে এনজয় করুন, এসে উপভোগ করুন গরম থেকে বাঁচতে। কলকাতাতে আবার ফিরে যেতে হবে, সেই গরম, যেতে ইচ্ছা করে না কিন্তু বাধ্য হয়ে যেতে হয়। আমার নাম পিঙ্কি প্রামাণিক। আমরা আছি আজকে 6200 ফিট উঁচুতে কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম ঝান্ডি। কলকাতায় এত গরম যে মরে যাচ্ছিলাম, মনে হচ্ছিল আর বাঁচবো না। তো এখানের ওয়েদার আর এত ভালো শোভনদার ব্যবস্থা, আমরা জাস্ট মুগ্ধ। আমরা 7 জন মিলে এসছি, ভীষণ উপভোগ করছি। তোমরা যারা যারা কলকাতায় কষ্ট পাচ্ছ, শিগগিরই শোভনদার সাথে কন্ট্যাক্ট করো, এখানে চলে এসো। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। আইসিএসসি পরীক্ষায় মালবাজারের ছেলে স্বপ্নজিৎ বিশ্বাসের নজর কাড়া সাফল্য। রাজ্যে সম্ভাব্য প্রথম ও দেশে সম্ভাব্য তৃতীয় স্থান অর্জন করেছে সে। পিছিয়ে নেই শহর জলপাইগুড়ি শ্রমণ দত্ত, দেশের মধ্যে প্রথম 10-এ থাকার দাবিদার সেও। পানীয় জলের দাবিতে বিক্ষোভ জলপাইগুড়ির রানীনগরে। স্থানীয় ঠান্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার অতিরিক্ত ভূগর্ভস্থ জল তোলাকে জল সংকটের জন্য দায়ী করে বাসিন্দারা জমা দিলেন ডেপুটেশন। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।